আমার দাদা মারা গেল কিছুদিন আগে। সব কাজকর্ম মিটল। আমার দাদা আর আমি একসাথেই বড় হয়েছি। ও আমার থেকে 3 বছরের বড়। কিছুদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। সবার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। দাদা মারা যাওয়ার পরই সবার মন মেজাজ খুবই খারাপ। একটা ভালো জলজ্যান্ত 24 বছরের ছেলে এভাবে মারা গেল, কেউ এটা মানতেই পারছে না। আচ্ছা অভি, সেদিনকে আমি জিজ্ঞাসা করতে পারিনি, তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? না, এমন কিছু বলিস না যাতে আবার মন খারাপ হয়। বল, কি বলবি? আচ্ছা, তোর দাদা কি করে মারা গেল? ভাই, আমাদের বাড়ির সবাই আর এই এলাকার সবাই ভর দুপুরবেলা দাদাকে মাথা থ্যানলানো অবস্থায় এখানে পড়ে থাকতে দেখেছে। এই নিয়ে তো শুনলি কত থানা পুলিশ হলো। ভাই, সে তো সবই দেখলাম। তারপর কি হয়েছিল? কিন্তু একটা কথা জানিস, ওই রাস্তায় কিন্তু অত বড় বড় গাড়ি চলাচল করে না যে তোর দাদার এই অবস্থা হবে। সত্যি রে, কোথা থেকে কি হয়ে গেল? বাদ দে, কষ্ট পাস না ভাই, সব ঠিক হয়ে যাবে। না, কষ্ট না রে, এই প্রশ্নটা আমাদের বাড়ির সবার মাথায় ঘুরছে রে। জানি না কবে সবাই একটু শান্তি পাবে। আচ্ছা বাড়ি যাই, সন্ধে হয়ে যাচ্ছে। রেহান, দাঁড়া। কি হয়েছে? জানি আমার কথাটা বোকা বোকা, তাও বলছি। আরে বল না, কি হয়েছে? তুই তো জানিস দাদা বিড়াল খুব ভালোবাসতো। আর আমাদের বাড়ির সবাই কুকুর পছন্দ করত, বিড়ালকে অপছন্দ করত। দাদা যে বিড়ালকে ভালোবাসতো আর লুকিয়ে লুকিয়ে খেতে দিত, সেই বিড়ালটা জানিস আমাদের বাড়ি আর আসে না। জানি না কেন। তো কি হয়েছে? তোর দাদা ভালোবাসতো তো, তোর দাদা নেই হয়তো, তাই জন্য আর আসে না। অবি, তুই তো জানিস এই জিনিসটা যে ওরা সবই বোঝে, তাহলে তো ভাবিস না এটা নিয়ে। সেটা কথা না, কথাটা অন্য ব্যাপারে। বিড়ালটা চলে গেছে সেটা প্রশ্ন না, কিন্তু কিন্তু কি? কিন্তু দাদা মারা যাওয়ার পর 13 দিনে দাদার কাজকর্ম হয়ে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে সেদিন রাতে, তখন রাত 11:30 কি না 11:30, হঠাৎ দেখি। কি দেখেছিস? দাদাকে? আরে না, দাদার যেখানে ফটো রাখা ছিল সেই দিকে তাকিয়ে বসে আছে ওই কালো বিড়ালটা। তুই হয়তো আমার কথাটা বিশ্বাস করবি না, কিন্তু কুকুরের মতো প্রায় বড় ওই কালো বিড়ালটা, চোখগুলো হলুদ, কি ভয়ানক দেখতে, তোকে কি বলবো। বুঝলাম। তোর দাদার বিড়ালটা কি কালো রঙের ছিল? সাদা। এত কিছু ভাবিস না, ও হয়তো এমনি বসেছিল। ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমিও এখন এলাম। আমি বাড়ি এসে দাদার ঘরে গেলাম। খুব মনে পড়ছিল দাদাকে। হঠাৎ আমার চোখ যায় জানলার দিকে। দুটো হলুদ চোখ জল জল করছে, যেন তাকিয়ে আছে আমার দিকে। জানলার কাছে গিয়ে আমি বললাম, কে ওখানে, কে? কিছুক্ষণের মধ্যেই সেই জল জল করা হলুদ চোখ অন্ধকারের সাথে মিলিয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম আমার গাটা ভারী হয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমার সাথে বাড়ির লোকগুলোও খেয়াল করলো রোজ রাতে সেই কালো বিড়ালটা বাড়ির আশেপাশে হাঁটা চলা করছে, আর মাঝে মাঝে কাঁদতেও শোনা গেছে তাকে। যতই তাড়িয়ে দিয়ে আসি কিন্তু ঘুরে সে আবার ফিরে আসে। এমনভাবে দিন কাটছে। একদিন বাড়ির সবাই ঠিক করলাম সবাই মিলে বেড়াতে যাব মন ঠিক করার জন্য। সেই মতো সব রেডি। যেদিন আমরা রেডি হয়ে বেরোলাম ঠিক সেই দিনই ওই কালো বিড়ালটা আমাদের রাস্তা কাটলো। যাই হোক, মা কাকিমা এই বিষয়টা খুবই মানেন। দাঁড়িয়ে যা, এখন যাস না কেউ। কালো বেড়াল কাটলো, অশুভ, একটু দাঁড়িয়ে যা। আরে কিছু হবে না, চল তো, যত সব কুসংস্কার। বাবা এই বলে নিজেই এগিয়ে গেল।
সঙ্গে সঙ্গে বিড়ালটা কাকার দিকে তাকিয়ে ভয়ানক আওয়াজে কাঁদতে শুরু করলো। ঠিক প্রত্যেক দিন রাতের মতো যেমন করে কাঁদে, এই কান্নাটা ঠিক তেমন না। আমার শুনে একটু ভয় হতে শুরু করলো। নিজের মনকে বোঝাতে চেয়েও পারলাম না, কেন জানি না মনে হচ্ছে ঘোর বিপদ আসতে চলেছে। আমরা দাঁড়িয়ে রইলাম মায়ের কথা শুনে, আর বাবা এগিয়ে গেল গাড়িতে মালপত্র লাগেজ সব তোলার জন্য। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বাবা গাড়িতে লাগেজ তুলছে। হঠাৎ কোথা থেকে একটা মোটা ডাল গাছের ভেঙে পড়ল বাবার মাথায়। সঙ্গে সঙ্গে বাবা গো বলে মাটিতে লুটিয়ে পড়ল। মাগো, মরে গেলাম। আমি জানতাম এমন কিছু একটা হবে। কালো বিড়াল রাস্তা কাটা মানে অশুভ, আর এই বিড়ালটা কদিন ধরে আমাদের পেছনে পড়েই আছে। উফ মা, তুমি চুপ করো, এখন বাবাকে ধরো, বাড়ি নিয়ে যেতে হবে। আমরা ধরাধরি করে বাবাকে বাড়ি এনে শুইয়ে দিলাম। আশ্চর্য ব্যাপার হলো, গাছের ডালটা ছিল কাঁচা, তাও বাবার মাথায় কোনো ক্ষতচিহ্ন হয়নি। তারপর থেকে মা ও কাকিমা বিড়ালটাকে দেখলেই তাড়িয়ে দিত। বাবা কিছুটা সুস্থ হয়ে এলেও আমার মাথায় একটাই প্রশ্ন ঘোরাঘুরি করে, বিড়ালটা আমাদের ভালো চায় না ক্ষতি? আমি আর রেহান বেড়াতে গেলাম বর্ধমানে রেহানের মাসির বাড়ি। গ্রামীণ এলাকার নির্জন রাস্তা। ট্রেন থেকে নেমে সবে হাঁটতে শুরু করেছি। হঠাৎ কোথা থেকে কটা গুন্ডা জাতীয় লোক কোথা থেকে এসে আমাদের ছুরি দেখিয়ে বলল, যা টাকা পয়সা আছে বার কর, না হলে বেঁচে ফিরতে পারবি না। মরে গেলেও তোদের কিছু দেব না। দিবি না তবে রে? যে অলৌকিক ঘটনাটা ঘটলো না, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না লোকগুলো। আমাদের গলার সামনে যেই ছুরিটা ধরলো, অমনি কোথা থেকে সেই কালো বিড়ালটা এসে লোকগুলোর উপরে ঝাঁপিয়ে পড়লো। মাটিতে ঘোরাঘুরি খেতে লাগলো সবাই। আমাদের জন্য বিড়ালটা ওদের সাথে লড়াই করে চলেছে। এটা নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। বিড়ালটা তাদের আঁচড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। তাদের মধ্যে একজনের গলায় আঁচড়ে তাকে কি তার ধর থেকে তার মাথাটা পুরো আলাদা করে দিল। এইরকম অবস্থা দেখে ডাকাতের সঙ্গী দুটো আধমরা অবস্থায় ওখানে ছেড়ে ওকে পালালো। দেখলাম একটা রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু বিড়ালটা কোথাও নেই। রিহান, তুই দেখলি বিড়ালটাকে? এই বিড়ালটার কথাই তোকে সেনকে বলছিলাম। কি অদ্ভুত ব্যাপার! আমরা এখন আছি বর্ধমানে, বাড়ি থেকে কত দূর! আজ যা হলো আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। তারপরে বাড়ি ফিরে এসে এই ঘটনাগুলি সবাইকে বললাম। সবাই তো আমাদের কথা শুনে অবাক। বিড়ালটাকে আমাদের বাড়ির চারপাশে ঘুরতে দেখি, কিন্তু সে চলে গেল বর্ধমানে আমাদের বাঁচাতে। ভাবো তোমরা। কিন্তু কিন্তু কি? তুমি জানো, বর্ধমানে যাওয়ার আগে বাড়ি থেকে বের হওয়ার সময় বিড়ালটি আমার রাস্তা কেটেছিল, যেন বলতে চাইছিল আমার কোনো বিপদ হতে পারে। আর দেখো, আমার বিপদই হলো। বিড়ালটা বারবার আমাদের বিপদের হাত থেকে বাঁচায় কেন? শোন বাবা, এই সব তার মনের ভুল। কোনো প্রাণী মানুষকে হেল্প করতে পারে না। তুমি সেটা ভাবতেই পারো, কিন্তু যাক, আমি ঘরে যাই, ভালো লাগছে না। আমি দাদার রুমে গিয়ে বসলাম। দাদার ছবির দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে, আর বললাম, কেন দাদা এত স্বার্থপর হয়ে গেলি তুই? সবাইকে ছেড়ে চলে গেলি। আমার কথাটা একবারও তোর মনে পড়ল না? তুই চলে গেলি, এই ভাইটাকে একা করে দিয়ে গেলি। এবার আমার কথা কে ভাববে বল? একবারও আমার কথা ভাবলি না। হঠাৎ আমার চোখ গেল জানলার দিকে। দেখলাম পাঁচিলের উপরে বসে আছে সেই কালো বিড়ালটি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিড়ালটি যেন আমার দাদার মতো রূপ ধারণ করলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর দাদার মাথায় যেমন থ্যাতলানো ছিল, ঠিক সেই রকম অবস্থায় বসে আছে পাঁচিলের উপরে। আমি চোখে জল মুছে জানলার কাছে গিয়ে দাদাকে কিছু বলতে যাব, হঠাৎ, দাদা তুই কেন সবাইকে ছেড়ে? মুহূর্তের মধ্যেই দাদা যেন কালো বিড়ালে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। দাদা, এই দাদা, কোথায় গেলি তুই? দাদা রে, দাদা! কি হয়েছে? তুই কেন এত চিৎকার করছিস?
কোথায় তোর দাদা? বিশ্বাস করো মা, আমি দাদাকে বসে থাকতে দেখেছি পাঁচিলের উপরে, মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু আমার সাথে কোনো কথা বললো না। তুই তোর দাদাকে খুব ভালোবাসতিস, তাই এখনো সবসময় তাকে দেখতে পাস। শুয়ে পড় বাবা, রাত হলো। বিশ্বাস করো মা। শুয়ে পড় বাবা। আমি বুঝতে পেরেছি দাদা, ওই বিড়ালটাই আসলে তুই, তাই তুই বারবার আমাদের বাঁচাতে আসিস। আমি সব বুঝে গেছি। দাদার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। আমি ঘুম থেকে আটকে উঠলাম, কারণটা হলো একটা খারাপ স্বপ্ন দেখেছি আমি। উঠেই শুনতে পেলাম বাইরে খুব শোরগোল পড়ে গিয়েছে। মা, কাকিমা, বাবা সবাই চিল্লামিল্লি করছে, কান্নায় ভেঙে পড়েছে। আমি দেরি না করে তাদের কাছে গিয়ে দেখলাম, যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। আমার কাকার মৃতদেহ পড়ে আছে আমাদের উঠোনে। যেমন কোনো পশু আঁচড়ে কামড়ে মেরে ফেলে, ঠিক তেমনই সারা গায়ে আঁচড় আর কামড়ের দাগ। তখন বাজে সন্ধ্যে 7টা। কাকা সব কাজ সেরে কাকাকে শ্মশানে পুড়িয়ে যখন আমি দাদার ঘরে দাঁড়িয়ে আছি, তখন একটা জিনিস আমি দেখলাম। আমি আর দেরি না করে তাড়াতাড়ি সবাইকে ডাকলাম, মা, কাকিমা, বাবা, তাড়াতাড়ি ঘরে আসো। কি হলো? দাদার ছবির দিকে তাকিয়ে দেখো। সবাই দাদার ছবির দিকে তাকিয়ে দেখলো সেই কালো বিড়ালটি ছবির মধ্যে দাদার সাথেই দাঁড়িয়ে আছে। তখন আর কারোর বুঝতে বাকি রইল না, কালো বিড়ালটিই দাদা। ওই আমাদের সব বিপদের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু আর কেউ না জানুক, আমি জানি ও কাকাকে কেন মারতে গেল। এবার আমি বুঝেছি, সেদিন রাস্তা কেটেছিল এই জন্য। আমি যদি ওখানে যাই তাহলে আমার বড় বিপদ হতে পারে, তার জন্য সেদিন আমাকে সাবধান করেছিলি। কিন্তু তাও আমি তো গেছি। বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি তুই আমাদের ছেড়ে এখনো যাসনি, তুই আমাদের সঙ্গে এখনো আছিস। এইসব নিয়ে ভাবছি, হঠাৎ ধাঁ করে একটা জিনিস আমার মনে পড়ে গেল, সেই স্বপ্নটার কথা। আমি আর দেরি না করে ছুটলাম, ছট করে বাবার ঘর থেকে চাবি এনে দাদার লকারটা খুললাম। হ্যাঁ, এই তো, এই সেই কাগজপত্র যেগুলো আমি স্বপ্নে দেখেছি। দেরি না করে আমি পড়তে শুরু করলাম। প্রায় 6 মাস পর। এখন বেশ ভালোই আছি। এখন বাবার ব্যবসা আমি দেখাশোনা করি, আর আমার ভাই রেহান, সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ওর ব্যবসা তো আর ভালো লাগে না। ও বিয়ে করেছে, আর আমারও এখন বিয়ে হয়ে গেছে। মা বাবাও বেশ ভালো আছে। এখন আপনাদের বলি সেদিন চিঠিতে কি লেখা ছিল। পরে আমি জেনেছিলাম আমার দাদার মৃত্যু স্বাভাবিক ছিল না। আমার দাদাকে খুন করা হয়েছিল, আর খুনটা করেছিল আমার কাকা। সম্পত্তির লোভে কাকা চেয়েছিল আমাদের 3 জনকে মেরে সব সম্পত্তি একা আত্মসাৎ করবে। সেই দিন যে গাছের ডালটা ভেঙেছিল, সেটা অদ্ভুতভাবে মনে হয় আমার দাদারই হাত ছিল আমার বাবাকে বাঁচাবে বলে। কারণ কিছু দূর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে আমি জিনিসটা জানতে পারি। হ্যাঁ, প্রায় 2 জন মারাও গেছিল, খালাসি আর ড্রাইভার। পরে আমি চিঠি পড়ে বুঝেছিলাম যে এরাই তারা যারা আমার দাদাকে মেরেছিল। আর আপনারা তো জানেন আমার কাকার পরিণতিটা কি হয়েছিল। এই সবই শুধু আমিই জানি, আর আপনারা জানলেন। আর কেউ তেমন জানে না, কারণ যা শাস্তি পাওয়ার সে পেয়েছে। আর একটা কারণ হলো, এটাতে আমার বাবাও অনেক কষ্ট পেত, সেই জন্য আমি আর কাউকে কিছু জানাইনি। আর আমি পড়ার পরেই চিঠিটা যেন কোথাও উধাও হয়ে গেছিল। আমি আর চিঠিটা পাইনি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার বা আমার বাড়ির উপরে এখনো কোনো বিপদ এলে সেই বেড়ালটা কিন্তু এখনো আমি দেখি, আর বুঝতে পারি যে দাদা আমার সাথেই আছে।